প্ল্যাটফর্মে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আমি সুনীল আজ উপস্থিত হয়েছি আধুনিক ভারতের ধারাবাহিক আলোচনায় এবং আমরা আলোচনা করেছিলাম দশম শ্রেণীর পাঠ্যাংশ। দশম শ্রেণীর আমরা প্রথম অধ্যায় অর্থাৎ ইতিহাসের ধারণা সম্পর্কে এর আগের ভিডিওগুলোতে আমরা পড়েছি এবং সর্বশেষ আমরা সেই অধ্যায় সম্পর্কে একটি মাস্টার ভিডিও বানিয়েছি। আজ আমরা আলোচনা করব এরই ধারাবাহিকতায় দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সংস্কার বৈশিষ্ট্য এবং পর্যালোচনা। সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা। এটি হলো আমাদের দ্বিতীয় অধ্যায় এবং এই অধ্যায় শুরু করার প্রথমে আমরা জেনে নেব এই সংস্কার কাকে বলে, বৈশিষ্ট্যই বা কী, বা পর্যালোচনা আমরা কোন বিষয় সম্পর্কে করব। অর্থাৎ সংস্কার শব্দটির অর্থ হলো আগে পূর্ববর্তী যে জিনিস বা কোনো কিছুর পরিবর্তে তাকে নতুনভাবে চালু করে যা করা হয় তাকে বলা হয় সংস্কার। অর্থাৎ আগে যা ছিল সেটাকে পুরোপুরি পরিবর্তন না করে তার সাথে অল্প বিস্তর পরিবর্তন করে যে নতুন কোনো এক জিনিস তৈরি করা হয় তখন সেটা হয় সেই জিনিসের সংস্কার। যদি আমরা এই মার্কারের কথা বলি তাহলে এর মার্কারের সংস্কার বলতে কি বুঝবো আমরা? না, মার্কারের সংস্কার বলতে বুঝবো না এর যে উপাদান রয়েছে সেই উপাদানের পরিবর্তে যদি আরও অল্প বিস্তর কিছু উপাদান এর সাথে সংযোজন করা হয় এবং তার পরিপ্রেক্ষিতে যেভাবে এটি উপস্থাপিত হবে বা অন্য আরেকভাবে যেটি বেরিয়ে আসবে তা হলো এই মার্কারের সংস্কার। ঠিক তেমনই এই অধ্যায়ে আমরা 19 শতকের সংস্কার পড়ব এবং তার বৈশিষ্ট্য অর্থাৎ সংস্কার করবার পূর্বে সেই সমাজ বা সেই শিক্ষা ব্যবস্থা কেমন ছিল সেই সম্পর্কে জানব, আর সংস্কার করার পর তার বৈশিষ্ট্য কীরকম পরিবর্তন হলো এবং তা আমাদের জাতির ক্ষেত্রে বা সমাজের ক্ষেত্রে কতখানি সুবিধার হলো সেই সম্পর্কে আমরা আলোচনা করব। আর দেখব আমরা তার পর্যালোচনা অর্থাৎ সর্বশেষ 19 শতক সম্পর্কে আমরা তার সংস্কার দেখব, তার বৈশিষ্ট্য দেখব এবং সর্বশেষ পর্যালোচনা অর্থাৎ অনুশীলন বা মূল্যায়ন বলতে পারি যে এটা কতটা ঠিক হলো বা তার ভুল বা কতখানি সুবিধা হলো এবং অসুবিধা কতখানি হলো সেই সম্পর্কে আমরা সার্বিক ধারণা লাভ করব এই পর্যালোচনা বা শেষের অংশে। সুতরাং আমরা এই অধ্যায়ে আলোচনা করছি বেশ কিছু সময় সংস্কার, শিক্ষা সংস্কার, সংবাদপত্র বা সাময়িকপত্র সম্পর্কে, তাছাড়া তার বৈশিষ্ট্য দেখব এবং তার পর্যালোচনা করব। এরপর আমরা এর প্রথম একক অর্থাৎ আমাদের অধ্যায়ের সূচনাতে যা রয়েছে তা হলো 19 শতকের বাংলা। 19 শতকের বাংলা বাংলা এবং সাময়িকপত্র, সংবাদপত্র এবং সাহিত্য। অর্থাৎ দ্বিতীয় অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য এবং পর্যালোচনা অধ্যায়ের সূচনাতে আমাদের যে একক দেওয়া রয়েছে তা হলো 19 শতকের বাংলা। অর্থাৎ 19 শতকের বাংলার কি ঘটেছিল বা বাংলায় কীরূপ পরিবর্তন ঘটেছিল সেই সম্পর্কে আমরা জানব। আর জানবো আমরা তার সাময়িকপত্র অর্থাৎ 19 শতকে প্রচলিত সাময়িকপত্র সম্পর্কে, সংবাদপত্র সম্পর্কে এবং সাহিত্য সম্পর্কে। এই হলো আমাদের আজকের আলোচ্য বিষয় এবং আজ আমরা আলোচনা করব সাময়িকপত্র এবং সংবাদপত্র এবং সাময়িকপত্র এবং সংবাদপত্র সম্পর্কে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। পরের দিন আমরা সাহিত্য সম্পর্কে আলোচনা করব। তাহলে আমরা কি দেখলাম যে আমাদের অধ্যায়ের নাম সংস্কার বৈশিষ্ট্য এবং পর্যালোচনা কী কারণে রাখা হয়েছে, অর্থাৎ পূর্ববর্তী সমাজ থেকে 19 শতকের সমাজের বেশ কিছু পরিবর্তন ঘটে সেই সম্পর্কে আমরা দেখব এবং তার বৈশিষ্ট্যগুলো দেখব, অর্থাৎ সংস্কারের ক্ষেত্রে কোন কোন জায়গায় কীরূপ বৈশিষ্ট্য বেরিয়ে এসেছে সেই সম্পর্কে একটা সঠিক ধারণা লাভ করব। সর্বোপরি পর্যালোচনাতে এসে উপস্থিত হব এবং দেখব আগের তুলনায়
যে নতুন সমাজ গড়ে উঠলো তা আমাদের পক্ষে কতখানি মঙ্গলদায়ক হলো বা এর পরিবর্তে ভারতবর্ষ কতখানি এগিয়ে গেল। আর আজকের আলোচ্য বিষয় ছিল আমাদের 19 শতকের বাংলা সাময়িকপত্র এবং সংবাদপত্র। অর্থাৎ যদি আমরা আজকের একক দেখি তাহলে দেখতে পাই সাময়িকপত্র এবং সংবাদপত্র। এই অংশ শুরু করার পূর্বে আমরা 19 শতক সম্পর্কে অল্প বিস্তর জেনে নেব। তাহলে এই সাময়িকপত্র, সংবাদপত্র অর্থাৎ বিভিন্ন ধরনের পত্রিকা সম্পর্কে, সাহিত্য সম্পর্কে এবং শিক্ষা সংস্কার যা আমাদের পরবর্তী অংশে রয়েছে সেগুলো বুঝতে অনেকখানি সুবিধা হবে। তাহলে দেখে নেওয়া যায় যে 19 শতক, যদি আমরা 19 শতকের সময়কাল দেখি তাহলে দেখা যায় 19 শতক বলতে যে সময়টা বোঝায় তা হলো 1800 থেকে 1899 পর্যন্ত সময়কাল 19 শতক নামে পরিচিত। এই সময় কি হয় না, এই সময় অর্থাৎ 19 শতকের মধ্যে দেখা যায় যে ইংরেজরা আমাদের দেশে আসে, অর্থাৎ 1857 খ্রিস্টাব্দের পলাশির যুদ্ধ। 1857 খ্রিস্টাব্দের পলাশির যুদ্ধের পর ইংরেজরা আমাদের ভারতবর্ষে এসে তারা বাণিজ্যিক অধিকার থেকে রাজনৈতিক অধিকার স্থাপন করে, অর্থাৎ বাণিজ্য করার উদ্দেশ্যে এলেও 1857 খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধের জয়লাভের পর যখন সিরাজউদ্দৌলার পতন ঘটে তখন থেকে তারা বাংলায় রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করতে লাভ করে এবং নিজেদের বাণিজ্যিক সুবিধার্থে তারা এদেশে পাশ্চাত্য শিক্ষা প্রবর্তন করে। পাশ্চাত্য শিক্ষা, ইংরেজরা আমাদের দেশে পাশ্চাত্য শিক্ষা প্রবর্তন করে। পাশ্চাত্য শিক্ষা বলতে বিদেশি শিক্ষা ব্যবস্থা, অর্থাৎ ইংরেজি শিক্ষা ব্যবস্থাকে পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থা বলা হয়। এই শিক্ষা ব্যবস্থায় আমরা দেখি যে এখানে থাকে যুক্তিবাদ, তর্ক, নিরপেক্ষতা, ধর্মনিরপেক্ষতা, এই সম্পর্কিত বিষয়বস্তু হলো পাশ্চাত্য শিক্ষা এবং এখানে বিজ্ঞান ধর্মিতা রয়েছে, বিশ্লেষণ ধর্মিতা রয়েছে, যার পরিপ্রেক্ষিতে দেখা যায় যে 19 শতকের পূর্বে অর্থাৎ 18 শতক আমাদের ভারতবর্ষ বিশেষ করে বাংলা বিভিন্ন ধরনের কুসংস্কারের মধ্যে নিমজ্জিত ছিল। এই কুসংস্কার থেকে তারা এই পাশ্চাত্য শিক্ষা গ্রহণ করার ফলে তারা সেই কুসংস্কার সম্পর্কে ভালোভাবে বুঝতে পারল এবং এই কুসংস্কার দূরীভূত করার জন্য বেশ কিছু মহান মানুষ এগিয়ে এলেন। যদি আমরা 18 শতকের কুসংস্কারের কথায় আসি তাহলে আমরা দেখতে পাই এ সময় বহু ধরনের কুসংস্কার প্রচলিত ছিল, যেমন ছিল কন্যা সন্তান বিসর্জন, বহুবিবাহ, বাল্যবিবাহ, এছাড়া ছিল সতীদাহ প্রথা, সমুদ্রযাত্রা নিষিদ্ধ ছিল। এছাড়াও আরও বেশ কিছু ধর্মীয় এবং সামাজিক কুসংস্কার বাংলাকে নিঃশেষ করে দিয়েছিল, অর্থাৎ বাংলার অবস্থা খুব শোচনীয় হয়ে যায়। সেই সময় এই পাশ্চাত্য শিক্ষার হাত ধরে সারা বাংলার মধ্যে একটা অভাবনীয় পরিবর্তন ঘটে এবং দেখা যায় যে বাংলার যে সকল মহাপুরুষেরা রয়েছেন, যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, এছাড়াও কেশবচন্দ্র সেন প্রমুখ ব্রাহ্ম নেতারা এই সামাজিক কুসংস্কার দূরীভূত করার জন্য অগ্রণী ভূমিকা পালন করেন এবং যার পরিপ্রেক্ষিতে আমাদের সাময়িকপত্র, সংবাদপত্র, সাহিত্য এবং শিক্ষার মধ্যে এক আমূল পরিবর্তন সাধিত হয়। তাহলে আমরা দেখলাম যে 19 শতক বলতে 1800 থেকে 1899 পর্যন্ত সময়কালকে বলা হচ্ছে। এই সময়কালের মধ্যে কি ঘটছে না, 1850-এর পর অর্থাৎ 1857 খ্রিস্টাব্দের পলাশির যুদ্ধের পর পাশ্চাত্য শিক্ষা আমাদের দেশে প্রবেশ করে এবং পাশ্চাত্য শিক্ষার সুবাদে 18 শতকে বাংলায় যে সকল কুসংস্কার ছিল, অর্থাৎ কন্যা সন্তান বিসর্জন, বহুবিবাহ, বাল্যবিবাহ, সতীদাহ প্রথা,
আরও যে সকল কুসংস্কার ছিল সেই কুসংস্কারের বিরুদ্ধে মানুষ সচেতন হতে শুরু করে এবং এক সময় তারা নিজেরা এই কুসংস্কারের বিরুদ্ধে আন্দোলন শুরু করে এবং দেখা যায় যে আমরা আধুনিক দিনে উপস্থিত হতে পারি। তাহলে আমরা সাময়িকপত্র এবং সংবাদপত্রের আলোচনায় আসব, কারণ সাময়িকপত্র এবং সংবাদপত্রই জনমত গঠনে সবিশেষ ভূমিকা নিয়ে থাকে। এবং আজকের দিনেও যদি মুদ্রণ যন্ত্রের অবদানের কথা দেখি তাহলে দেখা যায় যে মুদ্রণ যন্ত্রের হাত ধরেই নবজাগরণের সূত্রপাত ঘটে, অর্থাৎ নতুন যে জাগরণ বা নবজাগরণ তার যে প্রথম প্রয়াস তা হয়েছিল মুদ্রণ যন্ত্রের হাত ধরে বা ছাপাখানার হাত ধরে। এই সাময়িকপত্র এবং সংবাদপত্রের সংজ্ঞা এর আগে আমরা আলোচনা করেছিলাম, তবুও আরেকবার যদি আমরা দেখি তাহলে দেখা যায় যে পত্রিকা কোনো একটা সময়ের ব্যবধানে প্রকাশিত হয়, অর্থাৎ ধারাবাহিকভাবে প্রকাশিত না হয়ে যদি সপ্তাহ, পক্ষ, মাস বা বছরে প্রকাশিত হয় তখন তা হয় সাময়িকপত্র। এবং যে পত্রিকা দৈনিক খবর নিয়ে প্রত্যেক দিন উপস্থিত হয় তাকে বলা হয় সংবাদপত্র। আরও আমরা দেখেছিলাম যে সাময়িকপত্রে সাধারণভাবে বিভিন্ন ধরনের সৃজনশীল কথাবার্তা থাকে, অর্থাৎ সেখানে নিত্যনৈমিত্তিক ঘটনা ছাড়াও বিভিন্ন ধরনের সাহিত্য, ইতিহাস, ভূগোল, বিবিধ বিষয় সম্পর্কে আলোচনা করা থাকে। এবং সংবাদপত্রে সাধারণভাবে দৈনিক খবর উপস্থাপন করা হয়। এছাড়াও দেখেছিলাম যে সাময়িকপত্রের কাগজ তুলনামূলক ভালো হয় এবং তার যে গঠন সেটা অনেকটা সুন্দর হয়। অন্যদিকে সংবাদপত্রের কাগজ তুলনামূলক সস্তা কাগজের হয়। যদি আমরা সংবাদপত্র এবং সাময়িকপত্রের ইতিহাসে আসি তাহলে আমরা জানি যে 1780 খ্রিস্টাব্দে 1780 খ্রিস্টাব্দে হিকি সাহেবের বেঙ্গল গ্যাজেট ইংরেজি পত্রিকা হিকি সাহেবের বেঙ্গল গ্যাজেট ভারতবর্ষে প্রকাশিত প্রথম পত্রিকা। এটা পরীক্ষার দৃষ্টিভঙ্গিতে খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, কারণ প্রশ্ন যদি দেওয়া থাকে যে ভারতবর্ষে প্রকাশিত প্রথম পত্রিকা কোনটি, তাহলে হলো হিকি সাহেবের অর্থাৎ অগাস্টাস হিকি সাহেবের বেঙ্গল গ্যাজেট হলো ভারতে প্রকাশিত প্রথম পত্রিকা, যার সময়কাল হলো 1780। আর যদি আমাদের বাংলার কথায় আসি, বাংলায় তাহলে আমরা দেখি যে বাংলায় একই নাম অর্থাৎ বেঙ্গল গ্যাজেট, যার প্রকাশক ছিলেন গঙ্গাকিশোর ভট্টাচার্য প্রকাশ করেন বাংলা ভাষায় প্রথম পত্রিকা, যা হলো বেঙ্গল গ্যাজেট। এর সময়কাল হলো 1818 খ্রিস্টাব্দে গঙ্গাকিশোর ভট্টাচার্য। এই সকল সংবাদপত্রের হাত ধরে যে মুদ্রণ বিপ্লবের সূচনা হয়, পরবর্তীকালে তা বিপ্লব আকারে প্রকাশিত হয়। এছাড়াও যেমন রয়েছে সন্ধ্যা, তারপর যুগান্তর, অরবিন্দ ঘোষের বন্দে মাতরম। এছাড়াও দেখতে পাই আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বঙ্গদর্শন। তাছাড়াও রয়েছে আমাদের ডিরোজিওর প্রকাশিত বিভিন্ন ধরনের পত্রপত্রিকা, যেমন জ্ঞানান্বেষণ, এনকোয়ারার প্রভৃতি। অর্থাৎ এই সকল পত্রিকার হাত ধরে পুরো 19 শতক ধরে নবজাগরণের সূচনা হয় এবং দেখা যায় যে সারা বাংলার মধ্যে এক অভাবনীয় বিপ্লবের সম্মুখীন উপস্থিত হয়, যে কারণে 19 শতককে নবজাগরণের যুগ বলা হয়। অনিল শীল 19 শতককে নবজাগরণের যুগ বলে অভিহিত করেছেন। এরপরে আমরা আলোচনা করব আমাদের পাঠ্যাংশে যে সাময়িকপত্র এবং সংবাদপত্রের কথা রয়েছে সেই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। আমাদের প্রথমেই যে সাময়িকপত্রের কথা বলা হয়েছে তা হলো বামাবোধিনী পত্রিকা। বামাবোধিনী পত্রিকা ছিল একটি সাময়িক পত্রিকা অর্থাৎ সময়ের ব্যবধানে প্রকাশিত হতো, তাই এটি ছিল একটি সাময়িক পত্রিকা এবং এর সময়কাল ছিল 1863।
1863 খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এবং এর যে সম্পাদক ছিলেন তিনি হলেন উমেশচন্দ্র দত্ত। উমেশচন্দ্র দত্ত মহাশয়ের হাত ধরে 1863 খ্রিস্টাব্দে সাময়িক পত্রিকা হিসাবে বামাবোধিনী পত্রিকার সূচনা ঘটে এবং দীর্ঘ 60 বছর এই পত্রিকা প্রকাশিত হয়। 60 বছর যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাই 3 2 9 অর্থাৎ 1923 খ্রিস্টাব্দে 1923 পর্যন্ত এই পত্রিকা প্রকাশিত হয় এবং তারপর তা বন্ধ হয়ে যায়। যদি আমরা বামাবোধিনী পত্রিকার বিষয়বস্তু দেখতে যাই, অর্থাৎ বামাবোধিনী পত্রিকায় কী জাতীয় লেখালেখি প্রকাশিত হতো বা তার বিষয়বস্তু কী ছিল, তাহলে আমাদের প্রথমেই এই পত্রিকার নামকরণ থেকে আমরা অনেক কিছুই জানতে পারি। যেমন বামা শব্দের অর্থ হলো নারী, বামা শব্দের অর্থই হলো নারী। আর বোধিনী শব্দের অর্থ হলো বোধন করা, বোধিনী শব্দের অর্থ হলো বোধন করা অর্থাৎ নারীকে বোধন করা, অর্থাৎ নারীর সার্বিক উন্নতির জন্য বা মহিলাদের সার্বিক উন্নতির জন্য যে পত্রিকা এগিয়ে আসে তা হলো বামাবোধিনী পত্রিকা। অর্থাৎ বামাবোধিনী পত্রিকা 1863 খ্রিস্টাব্দের এই পত্রিকা নারী জাগরণের ক্ষেত্রে সবিশেষ ভূমিকা গ্রহণ করে। এই পত্রিকার সূচনাতে যেমন আমরা যখন আনন্দবাজার পত্রিকা দেখি তখন আমরা দেখতে পাই যে সেখানে লেখা থাকে যে বাংলার মধ্যে বিক্রিত সর্বাধিক পত্রিকা হলো আনন্দবাজার পত্রিকা। ঠিক তেমনই এর যে সূচনা, তার সূচনাতে লেখা ছিল যে কোনো এক নারীকে শিক্ষিত করার অর্থ হলো সমগ্র পরিবারকে শিক্ষিত করা। অর্থাৎ সার্বিকভাবে এক নারীকে শিক্ষিত করার অর্থ হলো একটা পরিবারকে শিক্ষিত করা, এবং একটা পরিবারকে শিক্ষিত করার অর্থ হলো একটা সমাজকে শিক্ষিত করা, এবং সমাজ থেকে একটা দেশকে শিক্ষিত করা। অর্থাৎ নারীর শিক্ষার হাত ধরে সারা বিশ্বে যে শিক্ষা ব্যবস্থা ছড়িয়ে পড়বে তার যে স্বীকারোক্তি তা আমরা এই বামাবোধিনী পত্রিকায় দেখতে পাই। সুতরাং দেখা যাচ্ছে যে নারীর সার্বিক জাগরণে এই পত্রিকা সবিশেষ ভূমিকা নিয়েছিল। যদি আমরা এর লেখিকা সম্পর্কে দেখি, অর্থাৎ যে সকল লেখিকা বা লেখক এর সাথে যুক্ত ছিল তার মধ্যে অন্যতম হলো মীনা কুমারী দেবী, লাবণ্যপ্রভা দেবী, স্বর্ণপ্রভা দেবী, এই সকল গুরুত্বপূর্ণ মহিলারা এই পত্রিকার লেখালেখির সাথে যুক্ত ছিলেন। কখনো তারা স্বনামে অর্থাৎ নিজস্ব নাম ব্যবহার করে, অনেক সময় তারা বেনামেও এই পত্রিকার সাথে যুক্ত ছিলেন। তাহলে আমরা দেখলাম যে বামাবোধিনী পত্রিকা নারীর জাগরণের ক্ষেত্রে এগিয়ে এসেছিল এবং এখানে মীনা কুমারী দেবী, লাবণ্যপ্রভা দেবী, স্বর্ণপ্রভা দেবী প্রমুখ মহিলারা সবিশেষভাবে নিয়োজিত ছিলেন এবং এই পত্রিকায় ধারাবাহিকভাবে লেখালেখি প্রকাশ করতেন। এরপর আমরা এর বিষয়বস্তু সম্পর্কে দেখে নেব। এর বিষয়বস্তু, যদি আমরা বিষয়বস্তুর সূচনাতেই আমরা দেখলাম যে নারীকে কেন্দ্র করে এই পত্রিকা প্রকাশিত হতো, তাহলেও আরও অর্থাৎ নারী কল্যাণ, প্রথমে আমরা দিতে পারি নারী কল্যাণ। নারী কল্যাণ বলতে কি বোঝায় না, প্রাচীনকালে বা এই সময় অর্থাৎ যখন আমাদের 18 শতকে বিভিন্ন ধরনের কুসংস্কার প্রচলিত ছিল, তখন মনে করা হতো যে নারীকে শিক্ষিত করার অর্থ হলো নারী হয় সে বিধবা হবে, না হয় সে বিবি হয়ে যাবে। অর্থাৎ যদি কোনো মহিলা পাশ্চাত্য শিক্ষা বা দেশীয় শিক্ষা গ্রহণ করে তাহলে সেই মহিলা অল্প বয়সে বিধবা হয়ে যাবে, অর্থাৎ তার স্বামী মারা যাবে, কিংবা সে বিবি হয়ে যাবে। অর্থাৎ যে সকল সাহেবীদের স্ত্রী
অর্থাৎ ইংরেজদের সাথে যে সকল ম্যামরা আসে সেই ম্যামদের মতো হয়ে যাবে, এই ধরনের একটা কুসংস্কার আমাদের দেশে প্রচলিত ছিল। আর সেই কুসংস্কার বিরুদ্ধে প্রথম প্রতিবাদ জানায় বামাবোধিনী পত্রিকা, অর্থাৎ নারী কল্যাণ। এর সাথে সাথে দেখা যায় যে অসবর্ণ বিবাহ উৎসাহ দেওয়া হয়, এছাড়াও বাল্যবিবাহ, বহু বিবাহের বিরুদ্ধে কথা বলে। অর্থাৎ প্রাচীনকালে প্রচুর পরিমাণে বহু বিবাহ হতো, এক এক পুরুষ একাধিক স্ত্রী রাখতেন, এবং বাল্যবিবাহ অর্থাৎ খুব কম বয়সেই বিবাহ হয়ে যেত, তার বিরুদ্ধে কথা বলল। এবং বাল্যবিবাহ সম্পর্কে বলা হয় যে শৈশব বিবাহ বা বাল্যবিবাহ সম্পর্কে এই পত্রিকায় বলা হয়, বয়সী বিবাহ সম্পর্কে বলা হয় যে অল্প বয়সে বিয়ে হলে সেটা কোনো বিয়ে নয়, তার কারণ তখন স্বামী স্ত্রীর নিজেদের মনের মেলবন্ধন ঘটে না। দ্বিতীয়ত, বাল্যবিবাহ হওয়ার ফলে অপুষ্টি এবং অশিক্ষা, অর্থাৎ শরীর কমজোরি হয়ে যাওয়া বা শরীর দুর্বল হয়ে যাওয়া বা বিভিন্ন ধরনের রোগের শিকার হতে হয়, এই সম্পর্কে বলা হয় বামাবোধিনী পত্রিকায়। তাছাড়াও আমরা দেখতে পাই যে ইতিহাস ভূগোল ভাষাতত্ত্ব সম্পর্কে আলোচনা করা হয়। অর্থাৎ বিভিন্ন জায়গার ইতিহাস, তার ভূগোল, তার ভাষাতত্ত্ব সম্পর্কে এই পত্রিকায় তুলে ধরা হয়। এছাড়াও দেখা যায় শিশু পরিচর্যা, অর্থাৎ শিশুকে কিভাবে মানুষ করবে একজন মা, সেই সম্পর্কেও এই পত্রিকায় বিস্তারিত আলোচনা করা হয়। উদ্যান পালন অর্থাৎ বাগান তৈরির পদ্ধতি খুব সহজেই কিভাবে করা যায় সে সম্পর্কে আলোচনা করা হয়। এছাড়াও আমরা দেখতে পাই যে মহিলাদের বিভিন্ন ধরনের সৃজনশীল ক্রিয়া, অর্থাৎ বিভিন্ন ধরনের হাতের কাজ, তারপর স্বামীর কিভাবে শুশ্রূষা করতে হয় সেই সম্পর্কে যাবতীয় লেখালেখি এই বামাবোধিনী পত্রিকায় প্রকাশিত হতো। এই ছিল আমাদের বামাবোধিনী পত্রিকার বিষয়বস্তু। তাহলে আমরা দেখে নিলাম বামাবোধিনী পত্রিকা প্রকাশিত হয় কবে না 1863 খ্রিস্টাব্দে। এর প্রকাশক ছিলেন বিশিষ্ট বামফ্য নেতা এবং সিটি কলেজের অধ্যক্ষ উমেশচন্দ্র দত্ত, যিনি কেশবচন্দ্র সেনের সংস্পর্শে এসেছিলেন এবং তার প্রভাবে এসে এই পত্রিকার প্রকাশ শুরু করেন। যদি প্রশ্ন করা হয় যে কোন সভার সংস্পর্শে এসে বা কোন সভার মুখপত্র হিসাবে বামাবোধিনী পত্রিকার সূচনা হয়, তাহলে তার উত্তর হবে বামাবোধিনী সভা। অর্থাৎ আমরা পড়ছিলাম পত্রিকার কথা, আর যে সংগঠনের মুখপত্র বা প্রধান পত্রিকা ছিল সেটা হলো বামাবোধিনী সভা। বামাবোধিনী সভার মুখপত্র ছিল বামাবোধিনী পত্রিকা। এরপর আমরা আলোচনা করব হিন্দু প্যাট্রিয়ট সম্পর্কে। হিন্দু প্যাট্রিয়ট এই হিন্দু প্যাট্রিয়ট বা হিন্দু দেশনায়ক, প্যাট্রিয়ট শব্দের অর্থ হলো দেশনায়ক। হিন্দু প্যাট্রিয়ট বা হিন্দু দেশনায়ক এই পত্রিকা আমাদের কৃষক সমাজ বা বিভিন্ন বিদ্রোহ সম্পর্কে সবিশেষ ধারণা দিয়ে থাকে। দেখে নিই এর পূর্ণাঙ্গ আলোচনা। যদি আমরা দেখি যে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সূচনা, তাহলে আমরা দেখতে পাই 1853 খ্রিস্টাব্দে। 1853 খ্রিস্টাব্দে এই পত্রিকার সূচনা বা প্রকাশ শুরু হয়। এবং এর যে প্রকাশক ছিলেন প্রথমে ছিলেন মধুসূদন রায়। প্রথম মালিক ছিলেন মধুসূদন রায়। এর পরবর্তীকালে ছিলেন গিরিশচন্দ্র ঘোষ, বিখ্যাত নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ, যিনি রামকৃষ্ণ পরমহংসদেবের সংস্পর্শে এসেছিলেন, গিরিশচন্দ্র ঘোষ। এছাড়াও তিনি অনেক বিখ্যাত নাটকও লিখেছেন। এর পরবর্তী রয়েছেন হরিশচন্দ্র মুখোপাধ্যায়।
তাহলে কি দেখলাম যে পত্রিকার সূচনার সাথে কে যুক্ত ছিলেন? মধুসূদন রায়। পরবর্তী কালে ছিলেন গিরিশচন্দ্র ঘোষ এবং যার তৃতীয় নম্বর সম্পাদক ছিলেন হরিশচন্দ্র মুখোপাধ্যায়। এই হরিশচন্দ্র মুখোপাধ্যায়ের যে সময়কাল 1855 থেকে 1861, এই সময়টাকে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার গোল্ডেন এজ বা স্বর্ণযুগ বলা যেতে পারে। কারণ হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার যে সুনাম বা হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা যে দেশের বিভিন্ন ধরনের আন্দোলনের বা জনমত গঠনে সবিশেষ ভূমিকা নিয়েছিল, তা হলো এই হরিশচন্দ্র মুখোপাধ্যায়ের সময়কালে। এর আগে আমরা হরিশচন্দ্র মুখোপাধ্যায়ের বিভিন্ন ধরনের কার্যকলাপ সম্পর্কে পড়েছিলাম। আজ তারই ধারাবাহিকতায় আমরা দেখে নেব হিন্দু প্যাট্রিয়টের বিষয়বস্তু কী ছিল। তাহলে দেখলাম যে পত্রিকার সূচনা হয় 1853 খ্রিস্টাব্দে এবং এর তৃতীয় সম্পাদক ছিলেন হরিশচন্দ্র মুখোপাধ্যায়, যার সময়কালে এই পত্রিকা সবিশেষ গুরুত্ব স্থানে উপস্থিত হয়। তাহলে আমরা এর বিষয়বস্তু দেখে নিই। বিষয়বস্তু অর্থাৎ হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় কী ধরনের লেখালেখি প্রকাশিত হতো, গণজাগরণে বা জাতীয় জাগরণে এই পত্রিকা কীরূপ ভূমিকা নেয় সেই সম্পর্কে এরপর আমরা আলোচনা করব। প্রথমে দেখে নিই যে সত্যবিলোপ নীতি। সত্যবিলোপ নীতির বিরোধিতা করে। এই সত্যবিলোপ নীতি কি না? সত্যবিলোপ নীতি হলো ইংরেজরা আমাদের দেশে এসে আমাদের দেশে রাজ্য বিস্তারে মনোনিবেশ করে। প্রথমে তারা বাণিজ্য করতে আসে, কিন্তু কিছুদিন পর তাদের ওই বাণিজ্যিক মানদণ্ড রাজদণ্ডে পরিণত হয়ে যায়। অর্থাৎ বাণিজ্যকে ছেড়ে তারা রাজত্ব করতে শুরু করে। আর রাজত্ব করার জন্য তারা তিনটি প্রধান উপায় অবলম্বন করে। একটা ছিল সত্যবিলোপ নীতি, একটা ছিল অধীনতামূলক মিত্রতা নীতি, আর অন্যটি ছিল কুশাসনের অজুহাতে রাজ্য দখল করা। এই সত্যবিলোপ নীতির প্রবর্তক ছিলেন লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসি ছিলেন সত্যবিলোপ নীতির প্রবর্তক। আর এই লর্ড ডালহৌসির সময়কালেই হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সূচনা ঘটে। এই প্রশ্নটা যদিও তেমন গুরুত্বপূর্ণ নয়, কিন্তু যদি জটিল প্রশ্ন হয় তাহলে কিন্তু এই প্রশ্ন চাইতে পারে যে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সূচনা পর্বে সেই সময় ইংরেজ গভর্নর কে ছিলেন? না, লর্ড ডালহৌসি। এই লর্ড ডালহৌসি সত্যবিলোপ নীতির প্রবর্তন করেন। এই নীতিতে কি বলা হয় যে যদি কোনো দেশীয় রাজার বৈধ সন্তান না থাকে, অর্থাৎ তার ঔরসজাত নিজস্ব সন্তান যদি না থাকে, তাহলে সেই রাজা কোনো সন্তানকে দত্তক নিতে পারবে না। অর্থাৎ দত্তক নিতে না পারার কারণে তার রাজ্য সরাসরি ইংরেজদের অধীনে হয়ে যাবে। অর্থাৎ দত্তক পুত্র নেওয়া বারণ করা হয় এই সত্যবিলোপ নীতিতে, যার পরিণামে আমরা দেখতে পাই যে ঝাঁসি, তারপরে হচ্ছে নাগপুর, সাদরা, এই সকল রাজ্যকে ইংরেজরা গ্রাস করে নেয় এবং তার বিরুদ্ধে এই পত্রিকা অর্থাৎ হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় লেখালেখি শুরু হয়। পরবর্তী পর্যায়ে যদি আমরা দেখি 1855 খ্রিস্টাব্দের যে সাঁওতাল বিদ্রোহ ঘটে। সাঁওতাল আমরা এর আগে দেখছিলাম সাঁওতাল বিদ্রোহের নেতা সিধু কানু চাঁদ ভৈরব প্রমুখ যে সকল নেতারা রয়েছে। এই 1855 খ্রিস্টাব্দের সাঁওতাল বিদ্রোহ যে ঘটে, এই সাঁওতাল বিদ্রোহীদের তো সমর্থন করা যায়নি। তার কারণ হলো সাঁওতালি বিদ্রোহকে সেই সময় শিক্ষিত সম্প্রদায় ভালোভাবে গ্রহণ করেনি। কিন্তু এই বিদ্রোহকে দমন করতে ব্রিটিশ সরকার যে কঠোর দমন নীতি গ্রহণ করেছিল, অর্থাৎ যে নিষ্ঠুর অবর্ণনীয় নীতি তারা দখল করেছিল বা গ্রহণ করেছিল, তার বিরুদ্ধে হরিশচন্দ্র মুখোপাধ্যায় লেখালেখি শুরু করে। অর্থাৎ কীরকম নিষ্ঠুর হাতে সাধারণ কৃষকদের, নারীদের এবং শিশুদের হত্যা করা হচ্ছে তার চিত্র এই হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় তুলে ধরা হয়। পরবর্তী পর্যায়ে যদি আমরা দেখি তাহলে দেখা যায় যে 1857 খ্রিস্টাব্দের যে সৈনিক বিদ্রোহ হয়, এই সৈনিক বিদ্রোহ
কিভাবে ইংরেজরা দমন করেছিল, অর্থাৎ সিপাহী বিদ্রোহ। 1857 খ্রিস্টাব্দে যে সিপাহী বিদ্রোহ হয়, যাকে আমরা মহাবিদ্রোহ হিসাবে চিহ্নিত করে থাকি, সেই মহাবিদ্রোহের সময় ব্রিটিশ সরকার যে নিষ্ঠুর দমন নীতির অংশ নিয়েছিল বা আশ্রয় নিয়েছিল, তার সম্পর্কে জানতে গেলে আমাদের হিন্দু প্যাট্রিয়টের শরণাপন্ন হতে হয়। এছাড়াও যে কারণে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা সর্বাধিক গুরুত্বপূর্ণ বা সর্বাধিক ভূমিকা গ্রহণ করেছিল, তা হলো নীল বিদ্রোহ। এই 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের পরবর্তীকালে, অর্থাৎ 1858 টু 1859, 1858 থেকে 1859 সময়কালে যে নীল বিদ্রোহ হয়, নীল বিদ্রোহ, এই নীল বিদ্রোহের ক্ষেত্রে নীল চাষিদের হয়ে সমর্থন করে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা। এই হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা তুলে ধরে যে নীলকর সাহেবেরা কিভাবে জোর করে কৃষকদের নীল চাষ করতে বাধ্য করছে, দাদন প্রথার লোভ দেখিয়ে তারা বংশ পরম্পরাগতভাবে নীল চাষ করতে বাধ্য হচ্ছে। এছাড়াও শ্যামচাঁদ নামক যে চাবুক দিয়ে তাদেরকে প্রহার করা হচ্ছে, সেই সম্পর্কে যাবতীয় তথ্য তুলে ধরা হয় এই হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায়। এমনকি কৃষকদের সুবিধার্থে 1860 খ্রিস্টাব্দে নীল জেলা বা ইন্ডিগো ডিস্ট্রিক্ট, এই প্রশ্নটা এক্সাম পয়েন্ট অফ ভিউতে খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ পরীক্ষার দৃষ্টিভঙ্গিতে নীল জেলা কবে গঠিত হয় এবং কেন গঠিত হয় তা খুবই গুরুত্বপূর্ণ। ইন্ডিগো ডিস্ট্রিক্ট বা নীল জেলা গড়ে ওঠে 1860 খ্রিস্টাব্দে। কী কারণে গড়ে ওঠে? না, নীলকর চাষিদের অর্থাৎ নীল চাষের সাথে যুক্ত কৃষকদের অবস্থা কেমন বা তাদের দুরবস্থা কতটা পর্যায়ে নেমেছে, সেই সম্পর্কে খবরাখবর সংগ্রহ করার জন্য এই কমিশন গঠন করা হয় হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার তৎকালীন সম্পাদক হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের উদ্যোগে। 1860 খ্রিস্টাব্দে নীল জেলা গড়ে ওঠে কৃষকদের দুরবস্থার কথা তুলে ধরার জন্য। অর্থাৎ দেখা যায় যে চাষিদিকে আউশ ধানের পরিবর্তে, আউশ ধান কোনটা? না, শীতকালীন ধান। এই শীতকালীন ধানের পরিবর্তে জোরপূর্বক নীল চাষ করতে বাধ্য করছে ব্রিটিশ সরকার, এবং যার পরিণামে কৃষকেরা অনাহারে মারা যাচ্ছে। এই যাবতীয় খবরাখবর তুলে ধরার জন্য নীল জেলা গড়ে তোলা হয়। আর এই আন্দোলনের প্রভাবে, অর্থাৎ আমাদের হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সবিশেষ অবদানের প্রভাবে আমরা দেখতে পাই যে নীল কমিশন গঠন করতে বাধ্য হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ব্রিটিশ সরকার। ব্রিটিশ সরকার 1860 খ্রিস্টাব্দে নীল কমিশন গড়ে তোলে। নীল কমিশন গড়ে তোলে। এই নীল কমিশন গড়ে তুলে তারা কৃষকদের বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করতে উদ্যোগী নেয়। এই ছিল হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার বিষয়বস্তু। এরপর আমরা আলোচনা করব আর একটি যে পত্রিকা রয়েছে, অর্থাৎ সংবাদপত্র গ্রামবার্তা প্রকাশিকা, তার আলোচনায়। গ্রামবার্তা প্রকাশিকা এর নাম থেকেই আমরা বুঝতে পারছি যে এটি কোথা থেকে প্রকাশিত হতো বা এখানে কী ধরনের খবর প্রকাশিত হয়। যেমন আমরা বামাবোধিনী পত্রিকার নামকরণ থেকে আমরা জানতে পারলাম যে এই পত্রিকা নারী কল্যাণের সাথে যুক্ত ছিল। ঠিক তেমনই গ্রামবার্তা প্রকাশিকার বিষয়বস্তু ছিল গ্রামের কথাবার্তা, অর্থাৎ গ্রামের যাবতীয় খবরাখবর তুলে ধরা হতো এই পত্রিকার মধ্য দিয়ে, গ্রামের খবর। অর্থাৎ এই পত্রিকার যে সম্পাদক, যার নাম হলেন হরিনাথ মজুমদার, এই সম্পাদক হরিনাথ মজুমদার বলেন যে দেশের খবর বা বিদেশের খবর তুলে ধরার জন্য অনেক পত্রপত্রিকা রয়েছে, কিন্তু গ্রামের খবর অর্থাৎ গ্রামের কৃষকদের দুরবস্থার খবর তুলে ধরার জন্য কোনো পত্রিকায় সেভাবে এগিয়ে আসেনি। তাই আমার প্রয়াস হলো গ্রামের দুঃখ দুর্দশার কথা সরকারকে জানানো এবং তার প্রতিবাদ করা। অর্থাৎ গ্রামের যাবতীয় খবর নিয়ে 1 পয়সা মূল্যের খুব সস্তা একটা পত্রিকা, যার নাম হলো গ্রামবার্তা প্রকাশিকা।
প্রকাশিত হয় হরিনাথ মজুমদার। আর যদি এর সময়কাল বলা হয় যে কোন সময় থেকে প্রকাশিত হয়, তাহলে তা হলো 1863। অর্থাৎ যে বছর বামাবধিনী পত্রিকা প্রকাশিত হয় সে বছরই গ্রামবার্তা প্রকাশিকা প্রকাশিত হয়। আর কোথা থেকে প্রকাশিত হয় সেটি খুবই ইম্পর্ট্যান্ট। পরীক্ষাতে, মাধ্যমিক পরীক্ষাতে এই প্রশ্নটা একবার এসেছিল, যদিও এর উত্তর হলো কুষ্টিয়া জেলার কুমারহালি গ্রাম থেকে এই পত্রিকা প্রকাশিত হতো। কুষ্টিয়া জেলার কুমারহালি গ্রাম থেকে হরিনাথ মজুমদার 1 পয়সা মূল্যের গ্রামবার্তা প্রকাশিকা প্রকাশ করেন। এবং এই হরিনাথ মজুমদারের একটা খেতাব ছিল যার নাম হলো কাঙাল হরিনাথ। এর যে খেতাব অর্থাৎ একটা উপাধি, তার উপাধি হলো কাঙাল হরিনাথ বা ফিকিরচাঁদ হরিনাথ। এই কাঙাল হরিনাথ এই কারণে বলা হয় না, তার অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ ছিল, তার পারিবারিক অবস্থা বা অর্থনৈতিক অবস্থা খুবই শোচনীয় ছিল, যে কারণে তিনি কাঙাল খেতাব ব্যবহার করতেন। অর্থাৎ নিজের অর্থনৈতিক দুরবস্থা বোঝানোর জন্যই তিনি কাঙাল শব্দটি ব্যবহার করতেন। আমাদের পাঠ্যপুস্তকে যে ছবি দেওয়া রয়েছে সেই ছবি থেকেও আমরা দেখতে পাই যে তার মানসিকতা কেমন ছিল। এছাড়াও তিনি লালন ফকিরের সংস্পর্শে এসেছিলেন, অর্থাৎ বিখ্যাত বাউল সম্রাট বা বাউলের জনক নামে পরিচিত লালন ফকিরের সংস্পর্শে এসে ওর লালন ফকিরের যে ফকির খেতাব, সেই ফকির খেতাবের সংস্পর্শে এসেও তিনি এই কাঙাল শব্দটিকে ব্যবহার করতে শুরু করেন। এছাড়াও তিনি নিজেকে ফিকিরচাঁদ বলতেন, অর্থাৎ নিজেকে ফকির বা ফিকিরের সমতুল্য বলে ফিকিরচাঁদ শব্দটি ব্যবহার করতেন। এত খেতাব তুলে ধরার উদ্দেশ্য এটাই যে অনেক সময় এর খেতাবগুলোও পরীক্ষাতে সরাসরিভাবে চেয়ে ফেলা হয়। অর্থাৎ কাঙাল হরিনাথ নামে কে পরিচিত ছিল বা কাঙাল হরিনাথের সম্পূর্ণ নাম কি, তাহলে তা হবে হরিনাথ মজুমদার। বা যদি বলা হয় কাঙাল ফিকিরচাঁদ নামে কে পরিচিত, তাহলেও হবে গ্রামবার্তা প্রকাশিকার সম্পাদক কাঙাল হরিনাথ। এরপর আমরা দেখে নেব এর লেখক সম্পর্কে, অর্থাৎ এই গ্রামবার্তা প্রকাশিকায় কারা কারা যুক্ত ছিলেন বা সেই সময়ে 2-1 জন লেখকের নাম। প্রথমেই যিনি ছিলেন আমাদের রবি ঠাকুর, অর্থাৎ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই পত্রিকার সাথে যুক্ত ছিলেন। এছাড়াও ছিলেন মীর মোশাররফ হোসেন এই পত্রিকার লেখালেখির সাথে যুক্ত ছিল। আর 2টো পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ এর সাথে মনে রাখা দরকার, যে লালনের গান প্রথম প্রকাশিত হয়, লালন ফকিরের গান প্রথম প্রকাশিত হয় এই গ্রামবার্তা প্রকাশিকায়। বর্তমান দিনে আমরা যে মানি অর্ডার করে থাকি, বিভিন্ন ধরনের ডাক পোস্টে গিয়ে দূরের কাউকেও টাকা পয়সা না পাঠাতে পারলে, এখন যেমন অনেকটা আমাদের ইন্টারনেট আসার পরে বিভিন্ন ধরনের ক্যাপ আসার ফলে সরাসরি আমরা ক্যাপ থেকে বা ফোনপে বা গুগল পে থেকে আমরা সরাসরি টাকা পাঠিয়ে দিতে পারছি, তখন কিন্তু এতটা সুযোগ ছিল না। আর সেই সময় মানি অর্ডারের ব্যবস্থা কিন্তু ডাকঘরে চালু করে এই গ্রামবার্তা প্রকাশিকা। সেই গ্রামবার্তা প্রকাশিকায় প্রথম মানি অর্ডারের কথা তুলে ধরেছিল, যে কিভাবে পোস্ট অফিসের মধ্য দিয়েও টাকা এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠানো যায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে লালন ফকিরের গান প্রকাশিত হয়, মানি অর্ডার সম্পর্কে কথা তুলে ধরা হয় এই পত্রিকাতে। এছাড়াও জলকষ্ট, অর্থাৎ বর্তমান দিনে আমরা বিভিন্ন ধরনের গ্রামে যে সকল কষ্টগুলো সংস্পর্শে আসি, অর্থাৎ হচ্ছে জলকষ্ট, পথকষ্ট, অর্থাৎ রাস্তাঘাট না থাকার জন্য আমাদের বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়, সেই সম্পর্কেও কিন্তু সরাসরি লেখা প্রকাশিত হতো এই গ্রামবার্তা পত্রিকায়। এছাড়াও আমরা দেখতে পাই যে 2-4টা গ্রামের প্রাচীন কথাবার্তা বা কোনো মহামারীর কথাবার্তাও কিন্তু গ্রামবার্তা পত্রিকায় প্রকাশিত হয়। যেমন শান্তিপুর গ্রামের কথা, এই শান্তিপুর গ্রামের কথা এখানে উঠে এসেছে। শান্তিপুর গ্রাম
তারপরে হচ্ছে উলসি গামের মহামারী, উলসি গামের মহামারীর কথা, গামের মহামারী এই সকল কথাবার্তাও কিন্তু আমরা গাঁওবার্তা প্রকাশিকার মধ্য দিয়ে পেয়ে থাকি। সুতরাং দেখা যাচ্ছে যে কাঙাল হরিনাথ বা হরনাথ মজুমদারের গাঁওবার্তা প্রকাশিকার মূল্য 1 পয়সা হলেও তার যে লেখালেখি বা তার জনজাগরণের ক্ষেত্রে সবিশেষ একটা উল্লেখযোগ্য স্থান রয়েছে, এবং যার হাত ধরে সারা ভারতবর্ষ একত্রিত হতে শুরু করে, এবং দেখা যায় ইংরেজ সরকারও এই সম্পাদককে যথেষ্ট সমীহ এবং ভয় করে চলত। যদি আমরা এর ভিতরে যাই তাহলে দেখতে পাই যে গাঁওবার্তা প্রকাশিকায় যে সম্পাদক অর্থাৎ কাঙাল হরিনাথ তিনি নির্ভীক ছিলেন, কখনো ভয় করতেন না, অর্থাৎ নিজেকে কাঙাল যেমন বলতেন তেমনই খুবই সাহসী ছিলেন। একসময় দেখা যায় যে পাবনার ম্যাজিস্ট্রেট যার নাম ছিল হামফ্রি একবার গ্রাম পরিদর্শনে গিয়েছিলেন। সে গ্রাম পরিদর্শনে যেয়ে তার একটা গরু খুব পছন্দ হয়ে যায়। এক বিধবা মহিলার একটা দুগ্ধবতী গাভী ছিল, অর্থাৎ দুধ দেয় এমন একটা গরু ছিল একজন বিধবা মহিলার। তো এই হাম্পি সাহেবের ওই গরুটাকে খুব পছন্দ হয়ে যায় এবং সে জোর করে সে গরুটাকে নিয়ে চলে যায়। তার পরিবর্তিতে দেখা যায় যে পরের দিন গাঁওবার্তা প্রকাশিকায় প্রকাশিত হয় গরু চোর ম্যাজিস্ট্রেট, অর্থাৎ যে নির্ভীক অর্থাৎ সাহসী, যে কারণে তিনি সরাসরি উল্লেখ করেন যে গরু চোর ম্যাজিস্ট্রেট হাম্পি সাহেব। অর্থাৎ দেখা যাচ্ছে যে নির্ভীকতা বা সাহসিকতার দিক থেকে গাঁওবার্তা প্রকাশিকা যথেষ্ট সাহসী ছিল। এছাড়াও দেখা যায় যে আরও যে 2-4 জন সেই সময় যারা সম্পাদক ছিলেন তারা নিজেরা স্বীকার করেছেন যে আপনি হয়তো কিছু করতে পারবেন না জানি, অর্থাৎ কাঙাল হরিনাথকে উদ্দেশ্য করে বলেছেন যে আপনি কিছু করতে পারবেন না আমাদের, সে তো ঠিকই, কিন্তু আপনার লেখালেখির জন্য আমরা অনেক ধরনের অপকর্ম থেকে সরে এসেছি। অর্থাৎ নিজেদের সম্মান বাঁচানোর জন্য ইংরেজ সরকারদের যে বড় বড় সাহেব ছিল তারাও বিভিন্ন ধরনের অপকর্ম করতে ভয় পেত। এই ছিল গাঁওবার্তা প্রকাশিকার বিষয়বস্তু। আজ এই পর্যন্তই। আশা রাখি ভিডিওটি ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই সহযোগিতা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘরে থাকবেন। নমস্কার।